বিনা বেতনের প্রধান শিক্ষক এই মানুষটি। চাইলেই যিনি বেছে নিতে পারতেন বিলাসী শহুরে জীবন, পাড়ি জমাতে পারতেন বিদেশে। কিন্তু ৮ বছর আগে এই মানুষটি সিদ্ধান্ত নিয়েছিলেন গ্রামের শিশুদের ভবিষ্যতের পথিকৃৎ হবার। হয়েছেন তাই। শিক্ষার আলো ছড়িয়ে দিতে রাশিদুল হাসানের এই নীরব সংগ্রাম হয়ে উঠেছে অনুকরণীয় আদর্শ। আমরা যে বেতনটা শিক্ষক অন্যান্যরা তুলি, সেই জায়গায় প্রথমে ওনার নামটা থাকে, কিন্তু 0 লেখা থাকে। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদুল হাসান। প্রত্যন্ত গ্রামের এই নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা লগ্ন থেকে টানা ৮ বছর বিনা বেতনে প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন তিনি। শুধু তাই নয়, ব্যক্তিগত কোনো সুবিধাও কখনো নেননি। তার স্বপ্ন গ্রামের প্রতিটি শিশুর হৃদয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেয়া। আমাদের এই স্কুলের শ্রদ্ধেয় হেড স্যার রাশিদুল হাসান স্যার, সবচেয়ে বড় বিষয় উনি খুবই বড় একটি শিক্ষাপীঠ থেকে পাশ করেছেন এবং ওনার কিন্তু খুব বিলাসবহুল বাড়ি আছে। উনি চাইলে একটা ভালো লাইফ লিড করতে পারত। ওনার অনেক সয় সম্পত্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, ফেনীতে একটি বাড়ি আছে, ঢাকায় একটা বাড়ি আছে। লাইফের সেই বিলাসবহুল সেই লাইফটা ছেড়ে আমাদের কাছে এসেছেন আমাদের আগলে রাখার জন্য। ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি এবং ওনার এই আচরণ দেখে আমরা মাঝে মাঝে অবাক হই যে একজন প্রধান শিক্ষক কিভাবে এত মিশুক হতে পারে আমাদের সাথে। বলতে গেলে উনি আসলে আমাদের শিক্ষক না, উনি আমাদের বাবার মতন আমাদের আগলে রাখেন। গ্রামের মেঠো পথে পায়ে হেঁটে প্রতিদিন স্কুলে যান রাশিদুল হাসান। মুখে থাকে প্রশান্তির হাসি, মনে অদম্য এক সাহস। নিভৃতে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন শিক্ষার্থীদের হৃদয়ে। এমন স্বপ্নবাজ মানুষকে দেখতে এবং তার প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করতে দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই আসছেন অভিভাবকরা। বন্ধুর মাধ্যমে জানতে পারলাম সোনাইমুড়ি চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয় নামে একটা প্রতিষ্ঠান আছে। এখানে কারিকুলাম, এখানের একাডেমিক বিভিন্ন ইয়েগুলো আমার অত্যন্ত ভালো এবং ওদের কারিকুলাম গুলো, বাচ্চাদের পড়াশোনা বা পরিবেশ, আবাসিক ব্যবস্থা সবগুলো মিলিয়ে আমার কাছে ছেলে আছে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। তো আমি এটা জানার পর আমারও কিউরিওসিটি হলো স্কুলটা দেখার জন্য। সেই সুবাদে আছে বৃহস্পতিবার সুদূর নোয়াখালী সেই দ্বীপ অঞ্চল নিজন দ্বীপের দেশ হাতিয়া থেকে আসছি এটা দেখার জন্য। দেখে আমার কাছে যেটা ভালো লাগছে, স্কুলের হেড স্যারের কারিকুলাম, হেড স্যারের অফিসে স্যার সাথে কথা হলো, বিভিন্ন ক্লাসগুলো ঘুরে দেখলাম, আবাসিক গুলো দেখলাম। ওভারঅল আমার কাছে চমৎকার লাগছে। নিঃসন্দেহে যে কোনো যে সমস্ত গার্ডিয়ানরা, অভিভাবকরা তাদের সন্তান নিয়ে স্বপ্ন দেখে তারা স্কুলে নিঃসন্দেহে ভর্তি হতে পারে। প্রধান শিক্ষক রাশিদুল হাসান যেভাবে বাবার স্নেহে শিক্ষার্থীদের আগলে রেখেছেন, তা থেকেই শিক্ষার্থীরা রপ্ত করছে মূল্যবোধের শিক্ষা। শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি তিনি শিশুদের শেখাচ্ছেন নীতি, নৈতিকতা, মানবিকতা। সর্বোপরি তার এই অক্লান্ত পরিশ্রমের উদ্দেশ্য গ্রামের শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়া। আমার সাথে যে টিচারগুলো এসেছে, আসলে আমি একটু হাইলাইট হয়ে গেছি বেশি। আমার টিচারগুলো নিয়েও কথা বলা দরকার। আমি স্যালারি নিচ্ছি না, এটা ওকে। আমার অনেক টিচার আসলে আছে ভলান্টিয়ারি জব করতেছে আমার মতো। আমার বেশ কিছু টিচার আছে যারা একদম সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এখানে কাজ করতেছে, জয়েন করেছে। আসলে আমি না, একটা পুরো টিচিং প্যানেল আমরা এখানে কাজটার জন্য নিয়োজিত এই কাজে, ফুল টিচিং প্যানেল। শিক্ষার মানের কথা যদি বলেন, তাহলে আমি একটা উদাহরণ আপনাকে দিলে একটু বুঝতে পারবেন। বর্তমানে প্রাইভেটের সাথে জড়িত না বা প্রাইভেট পড়ানো হয় না বা একটা ক্লাসের স্টুডেন্টদের প্রাইভেট লাগে না, এই কথাটা কিন্তু আপনি সহজে হজম করতে পারবেন না। এটা কেউ মেনে নিবে না যে প্রাইভেট আসলে পড়তে হবেই, এরকম একটা অবস্থা। ওই জায়গায় আমি যখন 2020-এ জয়েন করেছি, একদম প্রথম দিন থেকে আমার প্ল্যান ছিল আমি স্কুলে দুটো জিনিস করতে দিব না। এক নাম্বার হচ্ছে অ্যাভেলেবেল বাজারের নোট বা গাইড বই ব্যবহার করা, এটা স্টুডেন্টদেরকে আমরা কখনো সাজেস্ট করবো না। এবং 2 নাম্বার হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য কোনো অবস্থাতে প্রাইভেট পড়া না লাগে। আমরা ক্লাসটাকে কোচিং সেন্টারের মতো করে মেনটেন করব, যাতে আমি ক্লাসে আসলাম, বসলাম, গতানুগতিক সিস্টেমে চেয়ারে বসে আছি, স্টুডেন্ট পড়া দিচ্ছে, নিচ্ছে, বসে আছি, ক্লাস শেষ হলে ঘন্টা দিলেও চলে গেলাম। আপনি আশ্চর্য হবেন, আমাদের ক্লাসরুমগুলোতে অসুস্থতা ব্যতীত আমাদের কোনো টিচার কোনো ক্লাসরুমে কখনো বসে না। আমাদের টিচারদের জন্য কোনো চেয়ার নেই। টিচাররা ঢুকে এবং যতক্ষণ পর্যন্ত ক্লাস নেন, স্টুডেন্টদের খুব কাছে যান, তাদের কথাবার্তা শুনেন, চেষ্টা করেন পুরো ক্লাসটাকে ইন্টারেক্টিভ করার জন্য। একমাত্র অসুস্থতা ব্যতীত আমাদের কোনো টিচার বসে কখনো পাঠদান করেন না। দ্বিতীয় নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টগুলোকে এখন পর্যন্ত আমরা কখনো গাইড বা নোট বই রেফারেন্স করি নাই। ওদের কাছে দেখবেন, আপনি ক্লাসে আসে চেক করে দেখতে পারেন হেঁটে, ওরা কোনো নোট বা গাইড বই ব্যবহার করে না। ওদেরকে আমরা প্র্যাকটিস বই দেই, প্র্যাকটিস করাই। আমাদের নিজেদের টিচারদের তৈরি করা কিছু শিট আছে, কন্টেন্ট শিট, যেগুলো আমরা তৈরি করি। এগুলা সময় সুযোগ পেলে আমরা অচিরেই খুব দ্রুত ইনশাল্লাহ এগুলো মার্কেটে ছাড়বো। আমাদের নিজস্ব কিছু প্রকাশনা অলরেডি আছে, যেগুলো আমরা স্টুডেন্টদেরকে দেই। তো এই জিনিসগুলো বিবেচনায় আমি বলবো যে আমাদের স্টুডেন্টদের
মান, আল্লাহর রহম মফস্বল লেভেলের এইরকম মান আসলে পাওয়ার কথা ছিল না, আমরা পেয়েছি। আমরা তাদেরকে কিছুটা তৈরি করেছি, তারাও আগে থেকে ছিল, তৈরি হয়ে মোটামুটি একটা ভালো অবস্থার দিকে যাচ্ছি। কিন্তু প্রতিবন্ধকতাটা এই জায়গাতেই যে যখনই আমি আমার স্টুডেন্টগুলোকে সায়েন্স টেকনোলজির দিকে ইন্ট্রোডিউস করার চেষ্টা করতেছি, ওদের জন্য সাইকোলজিক্যাল মেথড ব্যবহার করার চেষ্টা করতেছি। যেহেতু মাঝখানে প্রসঙ্গ আসলে আপনাকে একটু বলি, আমাদের টিচাররা স্টুডেন্ট ডিল করার ক্ষেত্রে কয়েকটা মেথড ইউজ করে। এর মধ্যে একটা হচ্ছে বাচ্চাদের সাইকোলজি বোঝা। আমরা সাইকোলজি বুঝে এক একটা স্টুডেন্টকে ডিল করি। আমাদের ডিল করার সিস্টেম কিন্তু আলাদা। আমরা স্টুডেন্টদের থেকে পোটেনশিয়ালিটি বের করে নিয়ে আসি। আমরা ক্লাসের মধ্যে ফলো করি কোন স্টুডেন্টটা আর্ট করাতে ভালো, হয়তো সে পড়ালেখা পারতেছে না, পড়ালেখা কম পারে। কোন একটা স্টুডেন্ট ক্যালকুলেশনে খুব ভালো। আমাদের একটা স্টুডেন্ট কিছুদিন আগে একটা ড্রোন তৈরি করেছে নিজে, অথচ আমাদের স্টুডেন্ট পড়তেছে মাত্র ক্লাস 9। ও প্রোগ্রামিং করে ফুল একটা ড্রোন তৈরি করেছে। তো টেকনোলজিতে কাজ করে, ব্রেন কাজ করতেছে কার, এটা আমরা বের করে নিয়ে আসি। কে খাতার রেসপন্স খারাপ কিন্তু মৌখিক রেসপন্স খুব ভালো, মুখে বললে বলতে পারতেছে, খাতা রেসপন্স ভালো না, তো আমরা স্বাভাবিকভাবে তাকে কি করি, ওই যে ফেল দেখাই দেয় স্কুলগুলোতে, পারে না কিছু ফেল। কিন্তু আমরা এই কাজটা করতেছি না, আমরা তার পটেনশিয়ালিটি লক্ষ্য করতেছি কোন দিকে তার ব্রেনটা কাজ করে। এজন্য আমাদের এখানে স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে ওয়ার্কশপ আছে, ওয়ার্কশপের সাথে জড়িত, আমরা কাজ করাই। আমাদের মাঠেই আমরা মোটরসাইকেল ড্রাইভিং ওদেরকে শিখাই, আমাদের সাঁতার শিখাই, বিভিন্ন কাজকর্মের সাথে ওদেরকে আমরা ইনক্লুড রেখেছি, যার ব্রেন যেদিকে কাজ করে। তো এটার মাধ্যমে আমি বলবো আমাদের স্টুডেন্টদের জন্য যে মান, আমরা আমাদের সর্বোচ্চটা চেষ্টা করতেছি। কিন্তু প্রতিবন্ধকতাটা হয় যখন ওই সায়েন্স টেকনোলজিগত দিক থেকে তাদেরকে আমরা সাপোর্ট দিতে চাই, তখন আমাদের ওই ফ্যাসিলিটিসটা আসলে নাই, আমরা পারতেছি না। আমরা 8 বছর নিজেদের সব কিছু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু এমন একটা পর্যায়ে এখন এসেছে, এসএসসি লেভেল চলে গেছে আমাদের স্কুল, আমরা এসএসসি লেভেল পর্যন্ত অনুমোদিত। এখন এদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে একটা ভালো উন্নত মানের একটা বিজ্ঞানাগার, এখানে প্রচুর কেমিক্যালস লাগে, ইকুইপমেন্ট লাগে, এগুলোর কস্টিং অনেক। এগুলো গভর্নমেন্ট স্কুলগুলো তো পায়, এমপিওভুক্ত স্কুলগুলো ডোনেশন পায়, কিন্তু আমরা এই জাতীয় কোনো কিছু পাই না। আমাদের জন্য আমরা ক্লাসরুমগুলোতে প্রজেক্টর ব্যবহার করি, কিন্তু স্মার্ট বোর্ড বা স্মার্ট ক্লাসরুম এই মুহূর্তে খুব প্রয়োজন, সরকার বিভিন্ন স্কুলকে দেয়, কিন্তু আমরা এই জাতীয় জিনিসগুলোর আওতায় নাই। এই জাতীয় জিনিসগুলো হলে আমার বাচ্চাদেরকে আমি অনেক দূর আরো নিয়ে যেতে পারবো। আমি মুখে বলতে চাচ্ছি না, আপনাদেরকে দেখাইতে পারবো, দেশ এবং জাতি ইনশাল্লাহ দেখবে। অভিভাবকরা বলছেন রাশিদুল হাসান শিক্ষার্থীদের সঙ্গে একই খাবার খান, একই হোস্টেলে থাকেন। কেউ অসুস্থ হলে নিজেই খোঁজ নেন, এমনকি পিতার মমতায় নিজের হাতে খাইয়ে দেন। শিক্ষার্থীদের কাছে তিনি শুধু শিক্ষকই নন, আপনজনও। আমরা দেখেছি যে এই স্কুলের শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীরা নৈতিক শিক্ষা পাচ্ছে, এটার একটা চাক্ষুষ প্রমাণ আমি নিজে। রাশিদুল হাসানের আন্তরিক প্রচেষ্টায় পোরকরা গ্রাম হয়েছে আলোকিত। মানুষের মতো মানুষ হচ্ছে শিক্ষার্থীরা। যত বড় শিক্ষিত লোক হয় সে কিন্তু তত বড় দুর্নীতিবাজ হয়। তার সাথে যেমন শিক্ষিতর সেই ডিগ্রিটুকু যুক্ত হয়, তার নামের সাথে ঠিক তেমন চোর ডিগ্রিটুকু যোগ হয়। ঠিক এই ব্যাপারটা টুকুকে মাথায় রেখে তিনি ঠিক যেমন আমাদেরকে আমাদের পড়াশোনার দিকে সাহায্য করছেন, ঠিক তেমনই উনি আমাদের নৈতিক চরিত্র গড়ে ওঠার দিকে কিন্তু সাহায্য করছেন। রাশিদুল হাসান সাহেব যে আইসা এখানে একটা টিনের ছালা এখানে আসে শিক্ষকতা করতে, তার যে মনোভাব আগ্রহ প্রকাশ করেছে, সেটা আমাকে উদ্বুদ্ধ করেছে আমার মেয়েদেরকে এখানে ভর্তি করানোর জন্য। একসময় যেখানে শিক্ষার আলো ছিল না বললেই চলে, আর সেখানে তৈরি হয়েছে সাফল্যের গল্প। জেলা ও বিভাগীয় পর্যায়ে সুনাম কুড়াচ্ছে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজের পিতার থেকে পাওয়া মানব সেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছেন একজন রাশিদুল হাসান, আর তাকে অনুপ্রেরণা দিচ্ছে তার পরিবার। আমরা 4 জনের একটা ফ্যামিলি, আমি যদি মাসে 50,000 টাকা খরচ করি তাহলেও আমার অভাব থাকবে, এরকম ভাবে আমি লাইফ লিড করতে পারি। আবার 4 জনের একটা ফ্যামিলিকে আমি 15-20 টাকার মধ্যেও ম্যানেজ করে নিয়ে আসতে পারি। তো আল্লাহর রহম এই অ্যামাউন্টটা আমি কখনো স্কুল থেকে আগেই বললাম যে কখনো কোনো স্যালারি বা পারিশ্রমিক বলতে যেটা বোঝায় এটা যেহেতু নাই, তাহলে আমার একটা ফিনান্সিয়াল সাপোর্ট তো ডেফিনেটলি দরকার। ওইটা কোত্থেকে আসে? আমি বলবো আমি সৌভাগ্যবান, মাই ফাদার ইজ স্টিল অ্যালাইভ, আমার বাবা এখনো জীবিত আছেন। ঢাকায় আমাদের নিজস্ব বাড়ি আছে, 7 তলা বাড়ি, ওইখান থেকে ভালো পরিমাণ একটা ভাড়া আমরা পাই। আমার বাবা বাণিজ্য মন্ত্রণালয়ে চাকরি করতেন, সরকারি চাকরি করতেন। উনিও অনেকটা আমার মতোই দেশ জাতির জন্য কাজ করার জন্য, উনি প্রায় ওনার চাকরির বয়স থাকাকালীন সময়েরও 13 বছর আগে চাকরি থেকে উনি স্বেচ্ছায় রিটায়ার করেছিলেন। তো আমার বাবার একটা সাপোর্ট আছে। সোজা কথা হচ্ছে, আমি সোজা একদম সিম্পলি বললে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমার ফ্যামিলি আমার বাবা চালায়। এখন আমি বাবার উপরে নির্ভরশীল, বাবার উপরে চলতেছি। একটু কষ্ট হয়, আমি চাই না মাঝে মাঝে আমার বাবাকে কষ্ট দিতে, তারপরে ওইখান থেকে যতটুকু সাপোর্ট আসে এটা দিয়ে আমার পরিবার চলে যায়।
রাশিদুল হাসানের মতো এমন মহৎ হৃদয়ের মানুষেরা আছেন বলেই গ্রামের সুবিধাবঞ্চিত শিশুরা সুশিক্ষার স্বপ্ন দেখে। অভিভাবকরাও নিশ্চিত হতে পারেন এই ভেবে যে অর্থের সূচকে ব্যয়বহুল এমন কোনো স্কুলে সন্তানকে পাঠাতে না পারলেও তাদের সন্তানেরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্কুলেই ন্যায়পরায়ণতা, মূল্যবোধ ও মানবতার শিক্ষা পাচ্ছে।